উত্তেজনা কেটে যেতে কার্বাইন নামালো ডিক। সরে এসে ডান কাঁধ ডলল। প্রথমবার বাটের ধাক্কাতেই অসাড় হয়ে গেছে জায়গাটা। ভালোই হয়েছে, বারবার আঘাত অনুভব করতে হয়নি। অসহিষ্ণু ভঙ্গিতে পূবে তাকালো সে। আর বেশি দূরে নেই রেলহেড। গুলির শব্দে ভীত হয়ে জোরে সরে ছুটছে গরুর পাল। খুব একটা সময় লাগবে না শহরে পৌঁছতে। দক্ষিণ পূব দিকে চোখ পড়তেই চমকে উঠল ডিক। আড়াআড়িভাবে টেইল ধরে ছুটে আসছে 3 রাইডার। চিন্তিত হয়ে পড়ল সে। রাসলারদের বাকি সদস্য হতে পারে ওরা। ক্যানিয়নের ভেতর রান্স হাউজে এদের কথাই কি আলাপ করেছিল টডরা? দ্রুত হাতে কার্বাইন তুলে নিল ডিক। কক করে তাকিয়ে থাকলো দক্ষিণ পূবে। রাইফেলের রেঞ্জে ঢুকে পড়েছে লোকগুলো। বিকেলের পরন্ত রোদে একজনের বুকের স্টার ঝিলিক দিয়ে উঠল। স্বস্তি অনুভব করল ডিক। চিনতে পেরেছে মার্শাল স্পিলম্যানকে। সাথে ক্যাটল বায়ার বিশপ এবং অপরিচিত এক লোক। 16 খামারের দরজা খুলে গরুগুলোকে ঢোকাচ্ছে বিশপের 2 সহকারী। বিশেষ কাজটার জন্য তড়িঘড়ি করে এদের ভাড়া করেছে ক্যাটল বায়ার। একটু দূরে স্যাডল আঁকড়ে বসে আছে ডিক। শেষ গরুটাকে খামারে ঢুকিয়ে ভাড়াটে কাউহ্যান্ডের পাওনা মেটালো বিশপ। দরজা বন্ধ করে এগিয়ে এলো ডিকের দিকে, সন্তুষ্ট। মার্শাল এবং তার ডেপুটি রাসলারদের নিয়ে চলে গেছে আগেই। সার্কিট জাজ আসার আগ পর্যন্ত জেলখানাতেই থাকবে আউটলরা। বিশপ সামনে এসে দাঁড়ানোয় সোজা হয়ে বসল ডিক। প্রশ্নটা ওর মনে খসখস করছিল। জিজ্ঞেস করার সুযোগ পায়নি, এখন করল। আমার খোঁজে যাচ্ছিলে তোমরা? মাথা নাড়ল বিশপ। না, ডেপুটি হর্নবির বাড়িতে গিয়েছিলাম একটা সোরেল দেখতে, বেচতে চায়। মার্শালও কিনতে উৎসাহী ছিল। ফেরার সময় রাইফেলের আওয়াজ পেয়ে পশ্চিমে যেতেই তোমার সঙ্গে দেখা। আমার কপাল ভালো, বিড়বিড় করল ডিক। আমারও, মন্তব্য করল বিশপ। ভাগ্যিস অপেক্ষা করেছি। 218টা গরু, সবকটাই 1 নম্বর। তোমার রাঞ্চার বন্ধুরা খুশি হবে। মাথা পিছু $18 গরুগুলোর দাম। নিঃসন্দেহে, মাথা ঝাঁকালো ডিক। টাকা পয়সার ব্যাপারটা কখন মেটাবে? হাসলো ক্যাটল বায়ার। বলল, তুমি নিশ্চয় আজ রাতেই শহর ছাড়ছ না? এখানে আর কোনো কাজ নেই আমার, বলল ডিক। হিসেবটা চুকিয়ে দিলে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে মাঝরাতের দিকে রওনা হয়ে যাব। পাগল হয়েছ? বিস্ময় ফুটল ক্যাটল বায়ারের চেহারায়। ঘোড়াই তো ঠিকমতো বসতে পারছ না। আজ রাতটা আমার অতিথি হিসেবে হোটেলে থাকো, ঘুমাও। 2-1 ঘন্টার হেরফেরে রেড হিলের রানচারদের মাথায় আকাশ ভেঙে পড়বে না। ওদের কথা আমি ভাবছি না, মৃদুস্বরে বলল ডিক। এই ব্যাপারটা শেষ করে ফেলতে চাইছি। আমার নিজের কিছু কাজ পড়ে আসছে। ওর একটা দায়িত্ব শেষ। এখন আসল কাজে ব্যস্ত হয়ে পড়বে ডিক। বুক থেকে পেট পর্যন্ত একটা কাটা দাগ আছে লম্বা চওড়া এক লোকের। তাকে খুঁজে বের করতে হবে। ডিকের গম্ভীর চেহারার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো ক্যাটল বায়ার। তারপর বলল, বেশ, তুমি যা ভালো মনে করো। 1 ঘন্টা পর হোটেলের লবিতে দেখা হবে। ঠিক আছে। ঘোড়া ঘুরিয়ে নিল ডিক। লিভারি বার্নে গিয়ে ঘোড়া থেকে নামলো সে। ভালো মতো খোরাক দিয়ে মলাই করার নির্দেশ দিল, চার্জটা অগ্রিম পরিশোধ করে। মাঝরাতে ঘোড়া নিয়ে যাবে জানিয়ে বার্ন থেকে বেরিয়ে এলো। বার্নের উঠানের সামনে একটা পানির টাব। হাত মুখ ধোয়ার জন্য সেখানে গেল সে। ব্যান্ডেজ না ভিজিয়ে সাবধানে সারা শরীর পরিষ্কার করল। ঠান্ডা পানি তপ্ত সন্ধ্যায় খানিকটা স্বস্তি দিল। গোসল করতে পারলে ভালো হতো, কিন্তু অন্ধকার হয়নি এখনো। অল্প দূরেই ক্যাফে। হাত মুখ ধোয়া শেষে সেখানে ঢুকলো ডিক। রাতের খাবারটা পেট পুরে খেয়ে খালি পকেটে বাইরে বেরিয়ে এলো। আরও প্রায় 45 মিনিট পর বিশপের সঙ্গে দেখা করার কথা ওর। ক্যাফের বারান্দায় রাস্তার দিকে মুখ করে একটা পিলারে ঠেস দিয়ে বসল সে।
সন্ধ্যার শীতলতা নামছে ধীরে ধীরে। দোকান আর বাড়িগুলোতে আলো জ্বলে উঠছে। সারাদিন রোদে সেদ্ধ হবার পর রাতের ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য ফুটপাতে হাঁটছে অনেকে। সেলেনগুলো থেকে বাজনার আওয়াজ ভেসে আসছে। রাস্তার শেষ মাথায় চার্চ বেল বেজে উঠল, ডাকছে বিশ্বাসীদের। মরণে দেখছি। পরিচিত কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালো ডিক। ডাক্তার ডেভিডকে দেখে হাসলো, বলল, মরিনি ঠিক, তবে বেঁচে আছি কিনা বুঝতে পারছি না। আমার মনে হয় মরেই গেছো, হাসলো ডাক্তার ডেভিড। মেডিকেল হিস্ট্রি অনুযায়ী শরীরে ওরকম ফুটো হলে পাইন কাঠের বাক্সে শুয়ে থাকার কথা। ব্যথার কি অবস্থা? আর কিছু না থাকুক, ওটা আছে, জবাব দিল ডিক। সহ্য করছি। আমার চেম্বারে চলো, বুকের ক্ষতটা একবার দেখব, ব্যান্ডেজটাও বদলানো দরকার, বলল ডাক্তার। আমার কাছে টাকা নেই ডক। লাগবে না, মুখের কথা কেড়ে নিয়ে বলল ডাক্তার। কৌতূহল মিটছে, তাতেই হবে। ঠিক আছে চলো। খুশি মনে রাজি হয়ে গেল ডিক। সামনে লম্বা পথ পাড়ি দিতে হবে ওকে। শুশ্রূষা আহত স্থানের ব্যথা কমাতে সাহায্য করবে। বারান্দা থেকে নেমে ডাক্তারের পাশে হাঁটতে শুরু করলো সে। রাস্তার শেষ মাথায় গির্জার পাশে ডাক্তারের চেম্বার, হাসপাতাল, বাড়ি। বাড়ির সদর দরজার কাছে এসে থমকে দাঁড়ালো ডিক। অন্ধকার বাড়ির কোণা ঘুরে বেরিয়ে এসেছে একজন রাইডার, হাতে লম্বা কিছু একটা। সাবধান, চেঁচিয়ে উঠল ডিক। ধাক্কা দিয়ে ডাক্তারকে মাটিতে ফেলে দিয়ে নিজেও শক্ত মাটিতে ঝাঁপিয়ে পড়ল। রাতের আধারে দুবার কমলা রঙের আগুন ঝরালো রাইফেলের নল। ডিকের পেছনে দরজায় আঘাত হানল বুলেট। কাঠের চিলতে ছিটকে এসে ওর মুখে লাগলো। কাঁধের ব্যথা অগ্রাহ্য করে গড়িয়ে সরে গেল ডিক। পিস্তল হোলস্টার মুক্ত করে উঠে দাঁড়ালো। দেরি হয়ে গেছে, কেউ নেই। ছুটন্ত ঘোড়ার শব্দ দূরে চলে যাচ্ছে। ডিকের চেহারায় ক্রোধ ফুটে উঠল। চেয়ে আছে অন্ধকার পথের দিকে। ও পথে কেটে পড়েছে অ্যাম্বুসার। রাস্তায় দ্রুত পদশব্দ শুনতে পেল ডিক। কি ঘটেছে দেখার জন্য ছুটে আসছে লোকজন। উঠানের আধার থেকে ডাক্তারের কণ্ঠ শোনা গেল। গুলি লেগেছে? জিজ্ঞেস করলো সে। না। ডাক্তারের দিকে ফিরল ডিক। তোমার? তোমার ধাক্কায় মাটিতে পড়ে দু এক জায়গায় কেটে গেছে, আর কিছু না, জবাব দিল ডাক্তার ডেভিড। চিনতে পেরেছ লোকটাকে? না, দেখতে পাইনি। অন্ধকারে এত দ্রুত ঘটে গেল ব্যাপারটা, সে রাগ করল ডিক। আর যাই হোক, তোমার বন্ধু না বেটা, রসিকতা করল ডাক্তার। তোমার কি মনে হয় বাকি রাসলারদের কেউ? অবশ্যই তাই। ডিকের কণ্ঠ গম্ভীর। জিম নামের এক লোকের জন্য ক্যানিয়নে অপেক্ষা করছিল রাসলাররা। সে বা আর কেউ হতে পারে। মার্শাল স্পিলম্যানের পেছনে 10-12 জন লোক এসে উপস্থিত হলো ডাক্তারের বাড়ির সামনে। দৌড়ে আসায় ফুসফুস করে শ্বাস ফেলছে সবাই। কয়েকজনের হাতে লণ্ঠন। অনভ্যস্ত শরীরে পরিশ্রম করায় লাল হয়ে গেছে মার্শালের চেহারা। কি হয়েছে? জিজ্ঞেস করলো মার্শাল। অন্ধকার থেকে ডিককে লক্ষ্য করে গুলি চালিয়েছে কেউ। ঘোড়া ছুটিয়ে কেটে পড়েছে, চেনা যায়নি। দম নিয়ে আবার কথা শুরু করলো ডাক্তার। রাসলাররা এখনো জেলখানায় আছে তো? কি বলতে চাইছো? তেতে উঠল মার্শাল। গুলির শব্দ শোনার আগ পর্যন্ত ওদের সঙ্গে কথা বলছিলাম আমি। আসল প্রসঙ্গে এলো সে। আহত হয়েছে কেউ? আমার দরজাটা, জবাব দিল ডাক্তার। ডিকের দিকে ফিরে বলল, ভেতরে চলো। ডাক্তারের পেছন পেছন অফিসে ঢুকলো ডিক, চিন্তিত। রাসলারদের সঙ্গে কোনো না কোনো যোগসূত্র আছে অ্যাম্বুসারের। ক্যানিয়নে যে লোকের কথা আলাপ করছিল রাসলাররা, সেই লোকে ওকে খুন করার চেষ্টা করেছে। ডিকের নিজের কাছেই খাপছাড়া মনে হলো ব্যাপারটা। আউটলরা সাধারণত একজন আরেকজনের প্রতি বিশ্বস্ত হয় না। সম্ভব হলে জেলে পড়ার আগেই অপরাধ জগতের সঙ্গীদের ছিনিয়ে নিত রাসলাররা। কিন্তু এখন অ্যাম্বুসারের সঙ্গীরা জেলখানায়। ডিককে অ্যাম্বুশ করার ঝুঁকি নিল কেন লোকটা? ব্যাপারটা অস্বাভাবিক। রাতেই শহর ছেড়ে বেরিয়ে যাবে সিদ্ধান্ত নিল ডিক।
শহরে থাকলে ফিরে এসে দ্বিতীয়বার অ্যাম্বুশ করার সুযোগ পাবে লোকটা। তাড়াতাড়ি আনসন্স ফর্ক থেকে সরে পড়াই ভালো। ক্ষতগুলো পরীক্ষা করে খুশি হয়ে উঠল ডাক্তার ডেভিড। আরও মলম লাগিয়ে নতুন ব্যান্ডেজ বেঁধে এক পা পিছিয়ে দাঁড়ালো। এখন দরকার বিশ্রাম, বলল ডাক্তার। আগের ঘরটায় বিছানা তৈরি আছে, গিয়ে ঘুম দাও। শার্টটা পরে নিয়ে ফ্যাকাশে মুখে হাসল ডিক। দুঃখিত ডক, রাতেই চলে যাচ্ছি আমি। গম্ভীর হয়ে গেল ডাক্তারের চেহারা। খুব খারাপ কথা ডিক, বলল সে। ভেবেছিলাম কিভাবে তোমাকে বাঁচিয়ে গর্ব করে বলবো সবাইকে, কিন্তু এখন দেখছি না মরে ছাড়বে না তুমি। এখানে থাকলে আমার বিপদ আরও বেশি। দ্বিতীয়বার অসতর্ক মুহূর্তে অ্যাম্বুশে পড়তে পারি, বলল ডিক। ওদের কাজটা সহজ করে দিতে চাই না। বেশ, যাওয়ার সময় পেছন দিক দিয়ে বেরিয়েও, নরম কণ্ঠে উপদেশ দিল ডাক্তার। আসি তাহলে। ঘুরে দাঁড়ালো ডিক। কাঁধের যত্ন নিও। ওর পেছন পেছন বারান্দা পর্যন্ত এসে বিদায় জানালো ডাক্তার। বড় রাস্তায় না উঠে আধার গলি ধরে হোটেলের উল্টো দিকে পৌঁছলো ডিক। সেলুন আর একটা দোকানের প্যাসেজ ওয়ের আবর্জনা মারিয়ে রাস্তায় উঠল। হোটেলে ঢুকে পড়ল। হোটেল লবির কোনায় গদিমোড়া চেয়ারে বসে আছে ক্যাটল বায়ার। ওকে দেখে ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো বিশপ। শুনলাম কে নাকি তোমাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে, প্রশ্ন করল সে। হ্যাঁ, শুকনো কণ্ঠে বলল ডিক। আধারে লাগাতে পারেনি। পকেট থেকে একটা চামড়ার থলে বের করলো ক্যাটল বায়ার। ওটা খুলে একটা ড্রাফট দেখিয়ে ডিককে বলল, এটাতেই সব আছে। $3,924। যে কোনো ব্যাংক থেকে ভাঙিয়ে নিতে পারবে। এখন রানসারদের দেয়া বিক্রির রসিদটা আমাকে দিলেই লেনদেন শেষ হয়ে যায়। বিক্রির রসিদ? হতাশা গ্রাস করল ডিক গ্রেসনকে। বিক্রির রসিদের ব্যাপারটা মোটেই ভাবেনি সে। ব্রায়ানের কাছে ছিল কাগজপত্র, এখনও বোধহয় আছে। রাসলারদের আসল রসিদ দরকার পড়ে না। গরুর ব্যান বদলে নিজেরাই কাগজ তৈরি করে নেয়। তোমার কাছে বিক্রির রসিদ আছে তো? সন্দেহের সুরে জিজ্ঞেস করলো বিশপ। নেই, জবাব দিল ডিক। যার কাছে ছিল সে রাসলারদের হাতে মারা গেছে। নতুন রসিদ তৈরি করতে হবে। হ্যাঁ। ড্রাফটটা গুটিয়ে চামড়ার থলেতে ভরল ক্যাটল বায়ার। নতুন বিক্রির রসিদ না নিয়ে আসা পর্যন্ত লেনদেন করা সম্ভব না, বলল সে। তোমাকে অবিশ্বাস করছি তা না, বোঝই তো ব্যবসা। নিজের উপর রাগ হলো ডিকের। কাজটা কিছুতেই শেষ করতে পারছে না। এখন ম্যাঙ্গাস ভ্যালিতে গিয়ে কাগজপত্র জোগাড় করে আবার এত দূর পথ আসতে হবে। ম্যাঙ্গাস ভ্যালি রানসারদের কাছাকাছি থাকার জন্য রেড হিলে ফিরতে হবে। তারপর আমার সাথে রেড হিলে যাবে? জিজ্ঞেস করলো ডিক। দুজনেরই সময় ব্যস্ত। হাসলো ক্যাটল বায়ার, বলল, সময় ব্যস্ত না। 2 ঘন্টা ঘোড়ায় চললে 7 দিন বিশ্রাম নিতে হবে আমার। তাছাড়া আগামীকাল এল পাশো রওনা হব। তার মানে আমি নতুন রসিদ নিয়ে ফিরে আসা পর্যন্ত থাকতে পারছো না? অধৈর্য কণ্ঠে জানতে চাইল ডিক। ম্যাচের কাঠি কানে ঢুকিয়ে চুলকালো বিশপ। খানিক পরে কাঠিটা ফেলে দিয়ে বলল, এমনিতেই দেরি করে ফেলেছি, আর থাকা সম্ভব না। তবে একটা কাজ করা যেতে পারে। গরু বুঝে পাওয়ার একটা রসিদ দিতে পারি তোমাকে। ড্রাফটটা জমা রাখবো ব্যাংকে। গরু বিক্রির রসিদ আর আমার রসিদ ব্যাংকে দেখালেই টাকা পেয়ে যাবে। কি রাজি? রাজি। ডিকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, তুমি রসিদ লিখে দিলেই রওনা হয়ে যেতে পারি। ক্যাটল বায়ারের পকেট থেকে চামড়ার থলেটা আবার বের হলো। একটা সাদা কাগজ নিয়ে লিখতে শুরু করলো সে। লেখা শেষে ডিকের উদ্দেশ্যে বলল, দুঃখিত, টাকাটা এখনই দিতে পারলাম না। টাকা নিয়ে ফিরলে খুব খুশি হতো বোধহয় তোমার বন্ধুরা। না দিয়ে ভালোই করেছ, মনে বলল ডিক। আধারে কোথায় ওত পেতে আসে অ্যাম্বুশার কে জানে। এবার হয়তো লক্ষ্য ভেদে ভুল নাও করতে পারে লোকটা। ওকে খুন করে বড়লোক হয়ে যাবে কেউ, এটা চায় না ডিক। 17। রসিদটা পকেটে পুরে ক্যাটল বায়ারের কাছ থেকে বিদায় নিল ডিক। হোটেলের পেছন দিয়ে বেরিয়ে একটা সরু গলি ধরে লিবারি বান্নে পৌঁছলো। স্টেবলের পেছন দিক দিয়ে ঘোড়াসহ বেরোলো। ঘোড়া হাঁটিয়ে শহর ছাড়ল সে।
পশ্চিমের রাস্তায় উঠে স্টালিয়নে চলল। নিশ্চিত অনুসরণ করছে না কেউ। চাঁদের আলোয় পথ চলছে ঘোড়াটা, বসে বসে ঝিমাচ্ছে দিক। আহত শরীরে অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে, তবে ব্যথাটা নেই প্রায়। ডাক্তার ডেভিডের শুশ্রূষা কাজে দিয়েছে। মাঝে মাঝে যখন সচেতন হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা গুছিয়ে নিচ্ছে ডিক। জন রাসেলের হাতে ক্যাটল বায়ারের রশিদটা ধরিয়ে দিলেই ঝামেলামুক্ত হয়ে যাবে সে। তারপর জন রাসেল নিজেই রেল হেডে গিয়ে টাকা আনবে অথবা অন্য কাউকে পাঠাবে, সেটা ওদের ব্যাপার। ঠিক কিভাবে বাবার খুনিকে শনাক্ত করবে এখনও ভাবেনি ডিক। ওর স্থির ধারণা ম্যাঙ্গাস ভ্যালি রানচারদের কোনো একজন ওর বাবাকে হত্যা করেছে, কিন্তু সবার শার্ট খুলিয়ে পরীক্ষা করা সম্ভব নয় কাটা দাগ আছে কিনা। ওটা জানতে হলে সবগুলো রানসে কাজ করতে হবে। দরকার হলে বেতন ছাড়াই কাজ করবে ডিক। রেড হিলের রানচারদের কাউহ্যান্ড ভাড়া করার সামর্থ্য নেই। খাবার এবং থাকার জায়গার বিনিময়ে দক্ষ কাউহ্যান্ড পেলে তাদের খুশি হওয়া উচিত। রানচারদের কাছাকাছি থাকলে খুনিকে চেনার সুযোগ এমনিই আসবে। হয়তো খোলা মাঠে কাজ করার সময়ে গরমে শার্ট খুলে ফেলবে লোকটা। হাত মুখ ধোয়া বা শরীর মোছার সময় লক্ষ্য রাখবে ডিক। কে খুনি আর কে নয় তা ঠিকই জানতে পারবে সে। এখন ফিরে গিয়ে নজর রাখার কাজটা শুরু করার দরকার। এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে। ধীরে ধীরে এগিয়ে চলেছে ডিক গন্তব্যের দিকে। বিশ্রাম পেয়ে ক্লান্তি দূর হয়ে গেছে স্টালিয়নের। গতি বাড়াতে চাইছিল, দিল না ডিক। কাল সারাদিন প্রখর উত্তাপের মধ্যে পথ পাড়ি দিতে হবে। আড়ষ্ট পেশিগুলোকে বিশ্রাম দেওয়ার জন্য ভোরে থামলো ডিক। ঘোড়াটারও বিশ্রাম দরকার। স্টালিয়নটা ঘাস খাচ্ছে, চুপ করে বসে দেখলো ডিক। খিদে পেলেও কিছু করার নেই, খাবার কেনার টাকা ছিল না ওর কাছে। আধ ঘন্টা পর আবার স্যাডলে উঠে বসলো ডিক। পেছনে ফেলে আসা টেইলের দিকে তাকালো। যে পথে গরুসহ রেল হেডে গিয়েছিল তার চেয়ে অনেকখানি দক্ষিণে সরে এসেছে। এদিকের জমি বেশি রুক্ষ, উঁচু নিচু ফাটা ভূমিতে ছাড়া ছাড়াভাবে জন্মেছে জঙ্গলি ঝোপঝাড়। অ্যাম্বুশ করার জন্য আদর্শ জায়গা। পেনাসকোর দিকে এগোলো ডিক। ঝর্নার আশপাশ থেকে ব্রায়ান ও লুকের মৃতদেহ খুঁজতে খুঁজতে এগোবে। এতক্ষণে বোধ হয় শিয়াল শকুন লাশের কিছু রাখেনি। বিষণ্ণ মনে ভাবল সে। ডাইভটা সফল করার জন্য প্রাণ দিয়েছে ব্রায়ান, লুক আর কিশোর স্যাম। তিনজনের জীবনের বিনিময়ে সফল ডাইভ মূল্যটা অনেক বেশি মনে হলো ডিকের। ওদের মৃত্যু রানচারদের আনন্দ মাটি করে দেবে। ঝর্ণায় পৌঁছে ঘোড়াটাকে পানি খাওয়ার জন্য সময় দিল ডিক। নিজের ক্যান্টিনটা ভরে নিল, তারপর এগিয়ে চলল। সামনের জমি আর আকাশের দিকে নজর। লাশ অথবা শকুন খুঁজছে। বেশ উত্তরে একটা ঢালের উপর উঠে এলো 3 ঘোড়সওয়ার। পূব দিকে ছুটছে। সতর্ক হয়ে গেল ডিক। বাকি রাসলাররা না তো? আপন মনে হাসল সে। অতিমাত্রায় সন্দেহপ্রবণ হয়ে উঠেছে। ড্রাইভের সময় মার্শাল, ডেপুটি আর বিশপকে দেখেও একই কথা ভেবেছিল সে। বোধহয় ব্যবসার কাজে আনসন্স ফর্ক যাচ্ছে রানচাররা। টেইলটা দক্ষিণ পূবে বেঁকে গেছে। ওর সামনে দিয়েই পার হবে 3 রাইডার। একটা ওয়াশের মধ্যে আছে ডিক। বালিতে ঘন হয়ে মেসকিট, র্যাবিট, ব্রাশ, কিসট বুশ আরও অন্যান্য ঝোপঝাড় গজিয়েছে। ঝোপের আড়ালে সরে গেলে গায়ের কাছে এসে না পড়লে দেখতে পাবে না রাইডাররা। লুকিয়ে পড়ার চিন্তাটা পছন্দ হলো না ডিকের। চোর চোর মনে হবে নিজেকে, যেন পালিয়ে বাচ্ছে। এমনিতেই পেছন দিক দিয়ে রেল হেড ছাড়ায় নিজের উপর বিরক্ত হয়ে আছে সে। টেইল ধরে এগোলো ডিক। রাইডাররা আর অল্প দূরে। পথের দিকে চোখ থাকায় এখনও দেখতে পায়নি ওকে। বাম দিকের রাইডারকে চেনা চেনা মনে হলো। স্যাডলে বসার ভঙ্গিটা পরিচিত। প্রখর আলোয় ভালোভাবে দেখার জন্য চোখের উপর হাত দিল ডিক। মাঝখানের লোকটাকে চিনে ফেলল সে, জন রাসেল। বিস্মিত হলো ডিক। এখানে কি করছে রানচার? ক্যাটল লুট হবার খবর শুনে রেল হেডে যাচ্ছে, কিন্তু খবর পেল কি করে? বিষয় কেটে যেতে স্বস্তি অনুভব করলো ডিক। রানসারকে ক্যাটল বায়ারের রসিদটা দিলেই দায়িত্ব শেষ।
নিজের কাজ শুরু করতে পারবে। স্যাডলে সোজা হয়ে বসলো ডিক। বাম দিকের রাইডারকে দেখে অবাক হয়ে গেল। অজান্তে তার নাম উচ্চারণ করলো সে, ব্রায়ান। হাসি খুশি লোকটাকে খুন করতে পারেনি তাহলে রাস্তারা? হাত নেড়ে ওদের দৃষ্টি আকর্ষণ করলো ডিক। তৃতীয় রাইডারকেও চিনতে পেরেছে, শ্যামের বাবা জেড হারপার। স্পার দাবিয়ে ঘোড়া ছোটালো ডিক। রানচারদের উদ্দেশ্যে হাত নাড়ল। ওকে দেখে ঢালের উপর থমকে দাঁড়িয়েছে রানচাররা। জেড হারপারের দিকে তাকালো ডিক। লোকটা বোধ হয় জানে না তার ছেলে রাসলারদের হাতে মারা গেছে। যান বাঁচাতে ব্যস্ত ছিল ব্রায়ান। সে কি দেখেছে কখন পড়ে গেছে স্যাম? হয়তো দেখেছে, জানিয়েছে জেড হারপারকে। সেজন্য রাঞ্চের কাজ ফেলে ছেলের লাশ খুঁজতে ছুটে এসেছে লোকটা। রানচারদের উদ্দেশ্যে আবার হাত নাড়ল ডিক। প্রত্যুত্তর দিল না তারা। সেরাক করল ডিক। মন থেকে অপমান বোধ দূর করল। শীতল ব্যবহার পেয়ে অভ্যস্ত সে। বিপর্যয়ের খবর পেয়ে ছুটে এসেছে রানচাররা। দায়িত্ব পালনে ব্যর্থ কারো সঙ্গে ভালো আচরণ করবে কেন? ডালের উপর উঠে এলো সে। রানচারদের সামনে থামল। জন রাসেলের দিকে তাকিয়ে বলল, দেখা হয়ে ভালোই হলো। আমি রেড হিল যাচ্ছিলাম। ওর দিকে তাক করা ককড রিভলভার হাতে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে ব্রায়ান। কি হয়েছে? রানচাররা এরকম আচরণ করছে কেন বুঝতে পারল না ডিক। ঘোড়া থেকে নামো, গর্জে উঠল জন রাসেল। সাবধান, রাসলার মারতে হাত কাঁপবে না আমার। 18। কি বলতে চাও? বিস্মিত কণ্ঠে বলল ডিক। কঠোর চেহারায় ওকে পর্যবেক্ষণ করছে রানচাররা। নিচু ঘরঘরে গলায় বলল জেড হারপার। ভালো মানুষ সেজে আর লাভ নেই। ফাঁসিতে ঝুলিয়ে ছাড়ব। রাগে হাঁপিয়ে গেছে। দম নিয়ে আবার শুরু করলো সে। খুন জখম পছন্দ করি না দেখে গত 10 বছর পিস্তল ধরিনি, কিন্তু এই মুহূর্তে উল্টাপাল্টা কিছু করো খুন হয়ে যাবে। ওকে ব্রায়ানের হাতে ছেড়ে দাও, মৃদুস্বরে বলল রাসেল। যা ভালো মনে করবে সে। যা ভালো মনে করে করবে সে। বিরক্তিতে মনটা ছেয়ে গেল ডিকের। যাদের জন্য এত কিছু করলো তারাই ভুল বুঝেছে ওকে। মুখ খুলল সে। তোমাদের জন্য? ঘোড়া থেকে নামবে না গুলি করব? কথা শেষ করতে না দিয়ে গর্জে উঠল ব্রায়ান। মাটিতে নেমে দাঁড়ালো ডিক। কি ঘটেছে? কয়েকদিন আগেও তার শত্রু ছিল না লোকগুলো। এরই মধ্যে এমন কি ঘটেছে যে ওকে খুন করতে চায় রানচাররা? চিন্তা করতে পারছে না ডিক। মাথার মধ্যে একসাথে জট পাকিয়ে গেছে সব কিছু। মাথার উপর হাত তুলে সামনে এসে দাঁড়াও। হাত নাড়লেই গুলি করব, সতর্ক করল ব্রায়ান। আদেশ পালন করে রানচারদের সামনে গিয়ে দাঁড়ালো ডিক। জন রাসেল আর জেড হারপার ঘোড়া থেকে নামলো। সবার শেষে ডিককে কাভার করে মাটিতে নামলো ব্রায়ান সিমন্স। ব্রায়ানকে উপেক্ষা করে জন রাসেলের দিকে তাকালো ডিক। ওর বাবার হত্যাকারী হিসাবে প্রধান সন্দেহভাজন ব্যক্তি বিশালদেহী রানচার। তবু এদের মধ্যে তাকেই সবচেয়ে ভালোভাবে চেনে সে। কেন এসব করছো বুঝতে পারছি না, জন রাসেলের উদ্দেশ্যে বলল ডিক। বুঝতে পারছি না, ব্যঙ্গ ভরা কণ্ঠে আওড়ালো ব্রায়ান সিমন্স। তোমার দলবল আমাদের ক্যাটল লুট করেছে। গুলি করে স্যামকে ফেলে এসেছো শকুনে খাওয়ার জন্য। কিছু বুঝছো না তুমি, তাই না? রিভলভার নাচিয়ে বলল সে। অন্যায় দোষারোপ শুনে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল ডিক। নিষ্পলক চোখে তাকিয়ে থাকলো ব্রায়ানের দিকে। জন রাসেলের দিকে চোখ রেখে মুখ খুলল সে। ভুল করছো তোমরা, সব মিথ্যা কথা। গাধা ছাড়া আর কেউ বিশ্বাস করবে না। রাসলাররা ক্যাটল লুট করেছে, শুধু এটুকুই সত্যি। আমাকে অ্যাম্বুশ করে তারা। মরে গেছি মনে করে খোঁজ নেয়নি। একটু থেমে দম নিয়ে আবার শুরু করলো ডিক। আহত অবস্থায় টেইলে মৃত স্যামকে দেখি। পরে বহু কষ্টে তার লাশ সহ আনসন ফর্কে পৌঁছাই। এবার ব্রায়ানের দিকে ফিরল ডিক। রাসলাররা তোমাকে ছেড়ে দিল কেন? গত বছরের মতো এবারও রাসলারদের তাড়া খেয়ে সরে আসতে হয়েছে ওকে। ব্রায়ানের হয়ে
বলল জন রাসেল। তুমি রেল হেডে গিয়েছিলে? লুকের কপালে কি ঘটেছে? মাথা নাড়ল ডিক। রেল হেডে গেছি, লুকের খবর জানি না। জন রাসেলের উদ্দেশ্যে বলল, রেল হেডে পৌঁছে জ্ঞান হারাই আমি। লোকজন তুলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে দিয়ে আসে। 2 রাত 1 দিন পর গরুগুলোর খোঁজে আবার রওনা হই আমি। জানতাম এখানেই কোথাও থাকবে ওগুলো। কথা বলতে পারায় রাগ কমছে ডিকের। বুঝতে পারছে সাংঘাতিক কোনো ভুল বোঝাবুঝি হয়েছে রানচারদের সাথে ওর। এখন ব্যাপারটা খোলাসা করে বলে ভুল ভাঙানো ওর দায়িত্ব। পেনাসকোর উজানে ক্যানিয়নের ভেতর একটা রাঞ্চে গরুগুলোকে পাই। আবার বলতে শুরু করলো দিক। 4 জন রাসলার ছিল ওখানে। একজন আমার গুলিতে মারা গেছে। রানচারদের উপর চোখ বুলিয়ে নিল ডিক। বাকি 3 রাসলারকে বাধ্য করেছে গরুগুলোকে রেল হেডে নিয়ে যেতে। ক্যাটল বায়ার তোমাদের গরু কিনেছে। চোয়ালের দীর্ঘ পেশি হঠাৎ শিথিল হয়ে যাওয়ায় হা হয়ে গেল জন রাসেলের মুখ। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। বলল, তুমি রেল হেডে ক্যাটল নিয়ে গিয়ে বেচেছ? ঠিক যা করার কথা। আমাদের গাধা পেয়েছ নাকি? কর্কশ কণ্ঠে চেঁচালো ব্রায়ান। সব তোমার চাপাবাজি, যান বাঁচানোর চেষ্টা। ডিকের পেছনে সমতল ভূমির দিকে চেয়ে আছে সে। দূরে একটা ঘোড়ার ক্ষুরধ্বনি শোনা যাচ্ছে। এগিয়ে আসছে এদিকে। আমার ছেলের লাশ কোথায়? মৃদু কণ্ঠে প্রশ্ন করল জেড হারপার। আনছন ফরকে, মার্শালের দায়িত্বে, জবাব দিল ডিক। দুঃখিত মিস্টার হারপার, আমার কিছু করার ছিল না। আগেই মারা গিয়েছিল ছেলেটা। মাথাটা বুকের উপর ঝুঁকে এলো জেড হারপারের। ভারী গলায় বলল, পরবর্তীতে যাই ঘটুক ওকে টেইলে ফেলে না যাওয়ায় ধন্যবাদ। রাসলাররা খুন করেছে শ্যামকে। ডিক বুঝতে পারছে ছেলের মৃত্যুতে বাবার শোকের গভীরতা। একই ধরনের অভিজ্ঞতা তারও আছে। সে বলল, হয়তো গানফাইটে মারা গেছে যে লোকটা সেই দায়ী ছিল। অন্যরাও হতে পারে। বাকি 3 আউটল এখন রেল হেডের জেলখানায় আছে। ঘোড়ার ক্ষুদ্রনে জোরালো হয়ে উঠেছে। হাত দিয়ে রোড ঠেকিয়ে দেখার চেষ্টা করলো জন রাসেল। ব্রায়ানের উদ্দেশ্যে বলল, তোমার কাউহ্যান্ড লুক বলে মনে হচ্ছে। বিস্ময়ের ধাক্কা খেল ডিক। ব্রায়ান এবং লুক দুজনেই বেঁচে আছে। রাসলাররা শুধু ওকে আর স্যামকে গুলি করেছে। ব্রায়ান তাকিয়ে দেখল আগুয়ান অশ্বরোহীকে। বলল, হ্যাঁ, জেমস লুক আসছে। এবার ওর বক্তব্য শুনে বোঝা যাবে গ্রেসন একটা ডাহা মিথ্যুক। মিথ্যে বলি না আমি, শীতল কণ্ঠে বলল ডিক। যা বলেছি প্রমাণ করতে পারবো। ওর মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। দাঁত বের করে হাসল ব্রায়ান সিমন্স। প্রমাণ করার নিজস্ব পদ্ধতি আউটলদের থাকে, বলল সে। তোমার লোকজন বলবে যে তুমি তাদের সাথে। ক্যাটল বায়ারের গরু বুঝে পাওয়ার স্বীকারোক্তি রসিদ আছে আমার কাছে। ব্রায়ানকে কথা বাড়াবার সুযোগ দিল না ডিক। মুখের পেশি শক্ত হয়ে গেল ব্রায়ানের। কথার খেই হারিয়ে ফেলেছে। বুড়ো কুচকে তাকিয়ে আছে ডিকের দিকে। তুমি বলছো তোমার কাছে ক্যাটল বায়ারের রসিদ আছে? চেহারা উজ্জ্বল হয়ে উঠল জন রাসেলের। হ্যাঁ, এখন তোমাদের পক্ষের কাগজ আর ক্যাটল বায়ারের রসিদ একসাথে রেল হেডের ব্যাংকে জমা দিলে টাকা পেয়ে যাবে। কয়েক মুহূর্তের জন্য নীরবতা নামল রানচারদের মাঝে। প্রথমে সামলে উঠল জন রাসেল। ব্রায়ান, কোথাও একটা মারাত্মক ভুল হয়েছে তোমার। ক্যাটল বায়ারের রসিদের চেয়ে ভালো প্রমাণ ডিকের দরকার নেই। ডিকের দিকে তাকালো বিশালদেহী রানচার। বলল, আমাকে কাগজটা দেখাও ডিক। ক্যাটল বায়ার শহর ছেড়ে চলে গেছে। ব্যাংকে দেখাতে হবে এটা। বুক পকেট থেকে রসিদটা বের করে জন রাসেলের দিকে বাড়িয়ে ধরল ডিক। ওটা আমার দরকার। ডিকের হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে বলল ব্রায়ান। সরে দাঁড়িয়ে ওদের 3 জনকে রিভলভারের নলের আওতায় রেখে মুখ খুলল আবার। তোমাদের আর এটার প্রয়োজন পড়বে না। কি হলো ব্রায়ান? জন রাসেলের ফোলা গাল থেকে রক্ত সরে গেছে। বকর বকর না করে চুপ করে দাঁড়িয়ে থাকো, হুমকি দিল ব্রায়ান। বেশিক্ষণ বাঁচতে চাইলে হাত দুটো মাথার উপর। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে জেমস লুক।
তারপর চলে যাব আমি। রিভলভার নাচিয়ে বলল ব্রায়ান। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে ডিকের কাছে। ব্রায়ান আর লুক দুজনেই রাসলিংয়ের সাথে জড়িত। জেমস এই নামে বলেছিল উইলি রান্স হাউজের আড্ডায়। এই লোকের জন্যই অপেক্ষা করছিল রাসলাররা। ব্রায়ান সিমন্স সম্ভবত রাসলিং দলের নেতা। নিচু স্বরে নিজেকে গাল দিল ডিক। আর একটু মনোযোগের সাথে চিন্তা করলে সব কিছুই চোখে পড়ত। তুমি আমাদের ক্যাটল চুরি করেছ। অবশেষে সংবিত ফিরে পেয়ে জিজ্ঞেস করল জেড হারপার, কণ্ঠে অবিশ্বাসের সুর। গত বছরও? সন্তুষ্টির হাসি খেলে গেল ব্রায়ানের চেহারায়। ঠিক ধরেছ জেড, ব্যবসা ভালোই চলছিল গধবটা বাগড়া দেবার আগে। ডিকের উপর কঠোর দৃষ্টি হানল সে। রেড হিল, সাক্রামেন্টো আর রেলহেডে সুযোগ পেয়েও তোমাকে খতম করতে পারেনি আমার লোকেরা। এবার আমি নিজেই কাজটা তদারক করব। কিন্তু স্যামের মতো একটা বাচ্চা ছেলেকে। কথা শেষ করতে পারল না জেড হারপার। গলা বুঝে এসেছে। দুঃখিত, কিছু করার ছিল না, হাসল ব্রায়ান। ভয় দেখিয়ে ভাগাতে চেয়েছিলাম, পালায়নি সে। বেঁচে থাকলে মুখ খুলতো, বাধ্য হয়ে কাজটা করতে হয়েছে আমার লোকদের। নিচু ঘরঘরে কণ্ঠে কি যেন বলল জেড হারপার, বোঝা গেল না। শীতল কাটা কাটা স্বরে বলল জন রাসেল, তোমার চেয়ে নিকৃষ্ট নর্দমার কিছু আমি আর দেখিনি ব্রায়ান। নিকৃষ্ট নর্দমার কিছু আমি আর দেখিনি ব্রায়ান। সারাক্ষণ আমাদের বন্ধুত্ব বিশ্বাসের সুযোগ নিয়ে পিঠে ছুরি বসিয়েছ। ফালতু পেঁচাল বন্ধ করো জন, কথা দিচ্ছি তোমার মনে বেশিক্ষণ ক্ষোভ থাকবে না। কি বলতে চাও? কি বলতে চাই না বোঝার মতো বোকা তুমি নাও, জন রাসেলের উদ্দেশ্যে বলল ব্রায়ান। তার পেছনে ঢালের নিচে এসে দাঁড়িয়েছে জেমস লুক। ডিকদের উপর থেকে কি বলতে চাও? কি বলতে চাই না বোঝার মতো বোকা নাও তুমি, জন রাসেলের উদ্দেশ্যে বলল ব্রায়ান। তার পেছনে ঢালের নিচে এসে দাঁড়িয়েছে জেমস লুক। ডিকদের উপর থেকে নজর না সরিয়ে তাকে এগিয়ে আসতে বলল ব্রায়ান। জেমস লুককে পিঠে নিয়ে এক পা করে এগিয়ে এলো তার ঘোড়াটা। কি বলতে চাও? আবার ব্রায়ানকে প্রশ্ন করল জন রাসেল। তোমাদের মুখ বন্ধ না করে গেলে বিপদ হবে আমার, বুঝতেই তো পারছো। আর যাই হোক, গাধা নই আমি। খুন করবে আমাদের? জেড হারপারের কণ্ঠে বিস্ময়। খারাপ লাগবে জেড, তবে আর কোনো উপায় নেই আমার। চুপ করে কথাবার্তা শুনছে ডিক। ঝুঁকির পরিমাণ আর সম্ভাবনা বিচার করছে মনে মনে। কিন্তু জেমস লুকের উপস্থিতি ওর সফল হবার সুযোগ অনেক কমিয়ে দিয়েছে। ম্যাঙ্গাস ভ্যালিতে গিয়ে কি জবাব দেবে তুমি? বলল জন রাসেল। আমরা তোমার চোখের সামনে গায়েব হয়ে গেছি। এখানে আর কিছু নেই আমার জন্য, ম্যাঙ্গাস ভ্যালিতে গিয়ে লাভ কি? কাজ ঝাঁকিয়ে হাসি মুখে বলল ব্রায়ান। ক্যাটল বায়ারদের রসিদটা ব্যাংকে জমা দিয়ে টাকা সহ চলে যাব আমরা। পেছন থেকে কথাটা সংশোধন করল জেমস লুক। ব্রায়ানের কাঁধের কাছ থেকে বলল সে। এবারে সব কিছু ভস্কট হয়ে গেল। সেটার জন্য দায়ী তোমরা, গাধার দল, ধমক দিল ব্রায়ান। ডিককে দেখিয়ে জেমস লুককে বলল, শুধু যদি এই লোকটাকে খতম করতে পারতে তাহলে আরও 2-3 বছর এখানে মুনাফা করতাম আমরা। পাহাড়ের উপর শালাকে 2 বার গেঁথেছে হ্যারি, প্রতিবাদ করল জেমস লুক। আর খবর রাখিনি। হারামজাদা গিয়ে রেল হেডে হাজির। গত রাতে সুযোগ মতো চেষ্টা করলাম, লাগাতে পারলাম না। আবার চেষ্টা করার জন্য অপেক্ষা করলাম, শালা কেটে পড়ল। টের পেয়ে পেছন পেছন ছুটে এসেছি। যাক, কিছুই যায় আসে না। বাম হাত ঝাড়া দিয়ে বলল ব্রায়ান। আসল কাগজ এখন আমার কাছে, এটা জমা দিলে টাকা দিয়ে দেবে ব্যাংক। জেমস লুকের উদ্দেশ্যে বলল, আগে এই 3 জনের ব্যবস্থা করতে হবে। ওই ঝোপটা জায়গা হিসেবে ভালো, তাই না? কাজ সেরে টাকা নিয়ে উত্তরে চলে যাব আমরা। পার পাবে না ব্রায়ান, অনেকেই দেখেছে একসাথে বেরিয়েছি আমরা, দীর্ঘ কণ্ঠে বলল জন রাসেল। ব্রায়ানের সুদর্শন চেহারায় কুৎসিত হাসি ফুটল। আমরা একই সাথে নিখোঁজও হচ্ছি। ব্যাপারটা ভেবে দেখেছ? লোকজন ভাববে খারাপ কিছু একটা ঘটেছে আমাদের সবার। সব কিছুর চুলচেরা পরিকল্পনা করি বলেই এত বছর টিকে আছি, বুঝলে?
ডিকের দিকে তাকালো ব্রায়ান সিমন্স। ওর কালো চোখের উপর চোখ রাখলো। বলল, পিস্তলটা কোথায় পেয়েছো জানি না, তবে ওটা আমার। 19। শীতল অপ্রতিরোধ্য পরিচিত কোটটা মুহূর্তের জন্য গ্রাস করলো ডিককে। প্রাণপণ চেষ্টায় চেহারা নির্বিকার রাখলো সে। মাথা ঠান্ডা রাখতে হবে প্রতিশোধ নিতে হলে। পিস্তলটা তোমার মনে হওয়ার কারণ কি? জিজ্ঞেস করলো ডিক। ওর কণ্ঠস্বরে কৌতূহল ছাড়া অন্য কিছু ফুটল না। একবার দেখেই চিনতে পেরেছি ওটা। কয়েক বছর আগে ওয়াইওমিংয়ে এক বুড়ো হাবড়ার রানসে হারিয়ে গিয়েছিল। দাঁত বের করে কুৎসিত হাসল ব্রায়ান সিমন্স। ব্যবসা ভালো হয়েছিল, কিন্তু বুড়ো শুয়োরটা তলোয়ারের কোপ দিয়েছিল আমার পেটে। তুমিই সেই রাসলার। নিজের উপর নিয়ন্ত্রণ হারালো ডিক। এই লোককেই গত 3 বছর ধরে খুঁজছে সে। জ্বলছে প্রতিশোধের আগুনে। উদ্যত রিভলভারের তোয়াক্কা না করেই ব্রায়ান সিমন্সকে লক্ষ্য করে ঝাঁপ দিল ডিক। আউটলর রিভলভারের গর্জন শুনতে পেল সে। পাঁজরের হাড়ের ফাঁকে বুলেট ঢোকার ধাক্কা লাগলো। কোনো ব্যথা অনুভব করল না ডিক। দু হাতে ব্রায়ানের গলা টিপে ধরে ঝাঁকাচ্ছে উন্মাদের মতো। পেছনে ঘোড়াটা থাকায় সরতে পারছে না আউটল। পরপর আরও দুবার গর্জে উঠল রিভলভার। কোনো ঝাঁকি লাগলো না ডিকের শরীরে। ওকে লক্ষ্য করে গুলি করা হয়নি। ব্রায়ানের রিভলভার না। আমার বাবাকে হত্যা করেছিস তুই। আমার পঙ্গু বাবা তোর হাত থেকে রেহাই পায়নি। নিজের চিৎকার শুনতে পেল ডিক। তার কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম শোধ নেব। এতদিনে আজ তোকে পেয়েছি। কিছুক্ষণ ঝুঁজে হঠাৎ জ্ঞান হারিয়েছে ব্রায়ান সিমন্স। হাত থেকে পড়ে গেছে রিভলভার। এতক্ষণে টের পেল ডিক। আউটলর বুকের ডান দিকে ফুটো করে দিয়েছে বুলেট। রক্ত লেগে ডিকের শরীর লাল হয়ে গিয়েছে। আহত কাঁধ এবং পাঁজরের ব্যথাটা ফিরে আসছে উত্তেজনা কমে আসায়। আচ্ছন্নতার মধ্যে টের পেল ডিক কারা যেন ওকে আউটলর শরীরের উপর থেকে সরিয়ে নিতে চাইছে। জন রাসেলের গলা ভেসে এলো ওর কানে। রানচার বলছে, ডিক ডিক ওকে ছেড়ে দাও। বিচারে এমনিতেই ফাঁসি হবে ওর। আউটলর উপর থেকে শরীরের ভার সরিয়ে নিল ডিক। হাঁপাচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিজের গেল্ডিংটার সামনে খসে পড়ল ব্রায়ান সিমন্সের দেহ। পা দুটো শরীরের ভার নিতে অস্বীকৃতি জানাচ্ছে। মাটিতে বসে পড়ল ডিক। চোখের সামনে নানান রকম রং দেখতে পাচ্ছে। দেহের সবখান থেকে উঠে আসছে ব্যথার ঢেউ একের পর এক। একটু পর দৃষ্টি পরিষ্কার হলে চারদিকে চাইল সে। জেমস লুক পড়ে আছে ঢালের বালিময় মেঝেতে। চিত হয়ে শুয়ে আকাশ দেখছে শূন্য দৃষ্টিতে। বুকের হৃৎপিণ্ডের উপর ছোট্ট একটা ফুটো। রক্ত গড়িয়ে নেমে লাল করে দিয়েছে খানিকটা বালু। জন রাসেল বা জেড হারপার কেউ একজন শেষ করেছে কাজটা। পড়ে থাকা ব্রায়ান সিমন্সের দিকে তাকালো ডিক। জ্ঞান ফিরেছে আউটলর। ঘর ঘর শব্দে নিঃশ্বাস ফেলছে। হ্যাঁচকা টানে লোকটা শার্ট ছিঁড়ে ফেলল ডিক। লম্বা চিকন একটা ক্ষতচিহ্ন দেখা গেল বুক থেকে নাভি পর্যন্ত। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হলো ডিক। প্রচণ্ড ক্রোধ মস্তিষ্কে নির্দেশ পাঠালো। ব্রায়ান সিমন্সের কারুকাজ করা পিস্তলটা, খুনির নিজের পিস্তলটা মসৃণভাবে উঠে এলো ওর হাতে। ওকে শেষ করতে হবে, নিচু স্বরে বলল ডিক। আইনের ফাঁক গলে বেরোনোর সুযোগ ওকে দেব না আমি। ঠান্ডা মাথায় হত্যা করার মানসিক প্রস্তুতি নিল সে। কাজটা করলে পরে পস্তাবে, মৃদুস্বরে বলল জন রাসেল। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, তবুও বলবো ভুল হচ্ছে তোমার। কোনো ভুল হচ্ছে না, রুক্ষ কণ্ঠে জবাব দিল ডিক। ওকে খুন করলে তোমার শাস্তি হবে না ডিক। যখনই তোমার মনে পড়বে ঠান্ডা মাথায় ওকে হত্যা করেছো, তখনই ছোট হয়ে যাবে নিজের কাছে। এটা ভুল পথ। মনের গভীরে তুমি জানবে ব্রায়ানের মতোই তুমিও একজন খুনি। একসঙ্গে এত কথা বলে হাঁপিয়ে গেছে বিশালদেহী রানচার। সে মুখ খোলার আগেই শান্ত গলায় বলল জেড হারপার। রাসেল ঠিকই বলছে ডিক। আমি জানি, আমার অভিজ্ঞতা আছে। আইনের উপর ছেড়ে দাও ব্যাপারটা। জন রাসেল বলল, বাকি জীবন রাতে শান্তিতে ঘুমাতে পারবে।
জ্বালাতন করবে না অন্যায় বোধ। আইন তার দায়িত্ব পালন করবে। নিশ্চয়তা দিচ্ছি, আমি ফাঁসি কাঠ পর্যন্ত ব্রায়ানকে পাহারা দেব। চলবে? আমিও পাহারায় থাকব। ব্রায়ান পালিয়ে যাবে সে ভয় তোমার নেই, দীর্ঘ কণ্ঠে বলল জেড হারপার। স্যামের ব্যাপারে আমারও কিছু দেনা পাওনা আছে ব্রায়ানের কাছে। হাতের 45 পিস্তলটার দিকে তাকালো ডিক। কারুকাজ করা পিস্তলটার কোনো সৌন্দর্য চোখে ধরা পড়ল না ওর। একটা কুৎসিত মৃত্যু যন্ত্র ওটা। ওর বাবার জীবন কেড়ে নিয়েছিল। উদ্দেশ্য পূরণ হওয়ায় পিস্তলটার উপর থেকে সমস্ত আকর্ষণ হারিয়ে ফেলেছে সে। উঠে দাঁড়ালো ডিক। জোফের মধ্যে ছুঁড়ে ফেলে দিল পিস্তলটা। ঠিক কথাই বলেছে রানচাররা। ঠান্ডা মাথায় খুন করার চেয়ে আইনের হাতে ব্রায়ানকে তুলে দিলেই নিজের কাছে পরিষ্কার থাকবে সে। বেশ, জড়ানো গলায় বলল ডিক। হাত তুলে ব্রায়ানকে দেখালো। ওকে নিয়ে গিয়ে রেল হেডে মার্শালের হাতেই তুলে দিই। স্বস্তির হাসি হাসলো বিশালদেহী জন রাসেল। বলল, তোমার সম্বন্ধে ভুল ধারণা করিনি আমি। ভালো ছেলে। বিশেষ কোনো গন্তব্য না থাকলে আমাদের সাথে ম্যাঙ্গাস ভ্যালিতে ফিরে চলো। আশা করি রাঞ্চের কাজ শুরু করার মতো টাকা দিতে পারবো আমরা। তুমি আমাদের সাথে থাকবে, জোর দিয়ে বলল জেড হারপার। একটা ঘর খালি হয়ে গেল। আমার ছেলে, একটা ছেলে দরকার আমার। বুড়ো হয়ে গেছি। দীর্ঘশ্বাস ছাড়ল রানচার। গলার কাছে কি যেন আটকে গেছে বলে মনে হলো ডিকের। বাবা মারা যাওয়ার পর কেউ এরকম দাবি নিয়ে কিছু চায়নি ওর কাছে। কয়েক মুহূর্ত ভাবল সে। সবিস্ময়ে আবিষ্কার করল খুব কাছের লোক মনে হচ্ছে জন রাসেল এবং জেড হারপারকে। থাকবো আমি, মৃদুকণ্ঠে বলল ডিক। তোমাদের উপদেশের জন্য ধন্যবাদ। আহত স্থানের ব্যথা দূর হয়ে ডিকের কল্পনায় ভেসে উঠল একটা ছোট্ট রান্স হাউস। পূবের আকাশে চাঁদ উঠেছে। ভাসিয়ে নেয়া জ্যোৎস্নায় ওর পাশে উঠানে বসে আছে লিন্ডা গ্রেসন। বাতাসে তার চুল উড়ে এসে পড়ছে ডিকের চোখে মুখে। অদ্ভুত ভালো লাগার অনুভূতিতে ছেয়ে গেল ওর মনটা। সমাপ্ত।